সবাইকে ওয়েলকাম করছি যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। দর্শক, আজ বাংলাদেশ সময় ঠিক 8:30টায় মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। খুবই হাই ভোল্টেজ ম্যাচ এবং আগামীকাল সকাল 6:30টায় রয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ এবং সেই দুটো ম্যাচের প্রিশোতে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আমি মৌসুমী এবং আমার সঙ্গে রয়েছেন যিনি এতদিন আমাদের এই শোতে সেই সুদূর বিদেশে বসে যুক্ত হয়েছেন, আজকে মুখোমুখি বসে আছেন এবং সর্বশেষ তাকে বলেছিলাম যে আমি খুব এক্সাইটেড, আপনি আসছেন, সামনে বসে আপনার সঙ্গে শো হবে। আমার ভীষণ পছন্দের এবং আমি জানি আপনাদেরও খুব পছন্দের এবং যিনি অনেক যুক্তি দিয়ে ঠোঁটকাটা কথা বলেন সবসময়, তিনি হচ্ছেন স্পোর্টস অ্যানালিস্ট রিয়াসাত আজিম। কেমন আছেন? খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক। এবং ট্যুরটা আসলে কেমন ছিল আগে সেটা শুনি, পরে খেলার প্রসঙ্গে আসছি। আমি অনেক কালো হয়ে গেছি, হরিবল বুঝছেন। এখানে যে লাইট আছে তার থেকেও বেশি লাইট ছিল, একদম সূর্য ডিরেক্ট মুখের উপরে পড়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মানুষদেরকে নিয়ে আসলে যারা হাসি ঠাট্টা করে যে এরকম কেন গায়ের রং নিয়ে মানে মানুষের মধ্যে একটা মানে ইয়েতে কাজ করে না, যদি এটা একদমই বেঠিক, এটা উচিত না কোনোভাবেই। তো ওখানটায় গেলে আসলে বোঝা যায় যে আসলে তারা কোন জগতে থাকে, বাট তারা খুব চিলিং, অনেক মজা করে। এন্ড আমার কাছে মনে হয় যে সবারই ওয়েস্ট ইন্ডিজ অন্তত লাইফে একবার যাওয়া উচিত। থাকে না যে আপনার সিক্রেট বক্সে কি কি আছে, উইন্ডিজে যাওয়ার একটা ইচ্ছা থাকা উচিত সবারই। আপনি তো ঈদ বোধহয় মানে ইয়াতে কাটিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজে কাটিয়েছেন, সেটার একটা দারুণ অভিজ্ঞতা। সেখানে কি সব সাংবাদিকরা মিলে কোরবানি করেছেন? এটা হচ্ছে আমরা 18 জন সাংবাদিক মিলে আমরা খাসি কোরবানি করেছিলাম এবং সবচেয়ে মজার ব্যাপার আমাদের রকিবুল হাসান ভাই, চিফ ম্যাচ রেফারি, যিনি স্বাধীনতা পুরস্কার জিতেছেন, তিনি আমাদের সাথে খেতে এসেছেন। আহমেদ সাজ্জাদুল আলম ববি ভাই, বিসিবি ডিরেক্টর, তিনি খেতে এসেছেন। এবং মোটামুটি ক্রিকেট বোর্ডে যারা বিগ শটস ছিলেন, মানে ডিরেক্টর ওই সময় একজনই ছিলেন, পরিচালক ববি ভাই। তো উনারা আসার কারণ কি, উনারা এত বেশি ভুখা অবস্থায় ছিলেন, বাংলা খাবার থেকে না এসে কোনো ওয়ে ছিল না। অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি আ গুড গেট টুগেদার। আমরা খুব ভালোভাবে এনজয় করেছি, আমরা ঈদ উদযাপন করেছি। মনে হয়নি যে বাংলাদেশ থেকে আমরা আসলে এত দূরে রয়েছি। ওখানে আমরা একখণ্ড বাংলাদেশকে খুঁজে পেয়েছিলাম, এটা বলতেই পারি। বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু করব, যদিও আজকে 8:30টায় রয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ, সেই প্রসঙ্গে আমি পরে আসবো। বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ আগামীকাল সকাল 6:30টায় এবং বাংলাদেশের জন্য শেষ ম্যাচ এবারের ওয়ার্ল্ড কাপের। অবশ্যই উচিত সেমিফাইনালে যেতে পারে। তো কোন ওয়ে কি আদৌ আছে? একদমই না, আছে একটা হিসাব আছে। হিসাবটা হচ্ছে এরকম যে ধরেন আজকে অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে গেল, ওকে, এটা আমি ডান পাশে রেখে দিলাম। আগামীকাল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতে গেল, সেটাকে আমি বাম পাশে রাখলাম। এখন অস্ট্রেলিয়া হেরে যাবার পর মানে আমার বাম পাশে যিনি রয়েছেন অস্ট্রেলিয়া, তার পয়েন্ট কিন্তু 2ই থাকলো, কারণ তাদের 3 ম্যাচে 2টা ডিফিট, একটা হচ্ছে ভারতের বিপক্ষে, একটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। জয় পেয়েছে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে, তাহলে পয়েন্ট কত? 2। আফগানিস্তান তারা ভারতের কাছে হেরেছে, বাংলাদেশের কাছে যদি আগামীকাল হেরে যায় তারপরে বাংলাদেশের কাছেও হারলো, জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাদের পয়েন্ট 2। বাংলাদেশ হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ইন্ডিয়ার বিপক্ষে, বাংলাদেশ যদি আগামীকাল আফগানিস্তানকে হারায় বাংলাদেশের পয়েন্ট 2। এখন 3 দলের পয়েন্ট 2, এই 2 পয়েন্টওয়ালা 3 দলের মধ্য থেকে একটা দল সেকেন্ড টিম হিসেবে উইথ ইন্ডিয়া কোয়ালিফাই করবে টু দ্য সেমিফাইনালস। তাহলে তো রান রেটের হিসাবটা আসবে। আমি যদি একটা ধ্রুবক হিসাব করি, সেটা হচ্ছে একটা কম্বাইন্ড ইকুয়েশন, এবং সেই কম্বাইন্ড ইকুয়েশনটা বাংলাদেশকে অন্তত 30+ রানে আফগানিস্তানকে হারাতে হবে। এটা গেল একটা। ইজ ইট পসিবল বাংলাদেশ টিমের পক্ষে? একদম বাংলাদেশ দলের এই মুহূর্তে যে পারফরমেন্স, এটা কোনোভাবেই এক্সপেক্টেড না, কোনোভাবেই। আমি আপনার সাথে একদম একমত। মানে বাংলাদেশ দল, যে দলটা হচ্ছে নেপালের বিপক্ষে লাস্ট ম্যাচে 106 করেছিল, আমি কেন এই এক্সাম্পলটা টানলাম, কারণ নেপালের বিপক্ষে বাংলাদেশ 106 করেছে যেই ম্যাচে, বাংলাদেশকে ওই পার্টিকুলার ম্যাচ যেই মাঠে খেলেছিল সেই মাঠেই খেলতে হবে আফগানিস্তানের বিপক্ষে। সো নেপালের স্পিন খেলতে আপনি পারেন নাই, 20 ওভার খেলতে পারেননি। 104 আফগানরা তো ওয়ার্ল্ড ক্লাস, ডেফিনেটলি অনেক 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 ভালো বোলিং ডিপার্টমেন্ট তাদের, এবং ভালো বোলিং লাইন আপ বলেই কিন্তু বিলো 150 করার পরও অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে। সো নেপালের থেকে নিশ্চয়ই বোধ করি অস্ট্রেলিয়া আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্ট অনেক স্ট্রং। একই মাঠে খেলা হবে, ডে নাইট ম্যাচ হবে। সো ওইখানটায় বাংলাদেশ নেপালের বিপক্ষে 106 করার পর আর করতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে যদি 31 রানে অন্তত জিততে হয়, তাহলে তো বাংলাদেশকে অন্তত 150 করতে হবে, মানে আফগানিস্তান 120 করবে, এত খারাপ তো করবে না, 40 রানে তো অল আউট হবে না। সো ইটস ডিফিকাল্ট অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট পারফরমেন্স অফ বাংলাদেশ এবং অ্যাকর্ডিং টু দ্য সারফেস যেখানটায় খেলা হবে সেই হিসাব অনুযায়ী। তবে ওই যে কাগজে কলমের একটা হিসাব নিকাশ থাকে না, এখন এটা যদি আপনি আমি আলোচনা না করি পাবলিকে গালি দিবে যে আমাদের মধ্যে দেশপ্রেম নাই। সো ওই রিস্ক আমরা নেব না। অস্ট্রেলিয়াকে হারতে হবে 50+ রানে ভারতের কাছে, বাংলাদেশকে জিততে হবে 31+ রানে আফগানিস্তানের বিপক্ষে, এবং দুইটা কম্বাইন করলে 85+ হয়, যেটা হচ্ছে বাংলাদেশের 31 এবং অস্ট্রেলিয়ার পরাজয়ের যে ব্যবধানটা সেটা হচ্ছে ধরেন 50+। এরকম একটা 85 এর ব্যবধান যদি হয়,
রান রেটে টপকে অস্ট্রেলিয়াকে এবং আফগানিস্তানকে টপকে বাংলাদেশ 2 নম্বর হয়ে যাবে, সেমিফাইনালসে খেলবে এবং বাংলাদেশ যদি তারপরে 2টা ম্যাচ জিতে সেমিফাইনাল এবং ফাইনাল, বাংলাদেশ এবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে। আমি কিছু বলার নেই দর্শক, আমি ভাষা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছিল যে রিয়াসাত আজিম আজকে আমাকে রূপকথার গল্প শোনাচ্ছেন। যদি এরকমটা হতো, আমি না, আমার মনে হয় যে পুরো বাংলাদেশবাসী আমরা রিয়াসাত আজিমকেই আসলে মানে ট্রফিটা তুলে দিতাম যে এটা আপনার, আপনি এত চমৎকার একটা মানে ক্রিকেটাররা পছন্দ করে না, ওরা দিবে না ধরতে। না মানে এটা কিভাবে আমি জানি না এটা আসলে সম্ভব কিনা, কারণ ডেভিড ওয়ার্নাররা ছেড়ে দেওয়ার লোক না, তারা ছাড়বে না কখনো ইন্ডিয়াকে। অন্যদিকে ইন্ডিয়ার রোহিত শর্মারাও কিন্তু চাইবে আজকে খুব দারুণভাবে জিততে। মানে সবচেয়ে মজার ব্যাপার কি দেখেন, মানে 1 লক্ষ মানুষ মাঠে ছিল। আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য ফাইনাল ম্যাচ, 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে যে ফাইনাল ম্যাচটা হয়েছিল, তখনও আমরা নানাভাবে যুক্ত ছিলাম। হ্যাঁ, ওই জার্নিটা আমাদের শুরু হয়েছিল তখন থেকে। সেই ম্যাচটাতে প্যাট কামিন্সের দলের প্ল্যানটাই ছিল যে সবাইকে স্টপ করে দিবে, ওই যে 1 লক্ষ মানুষের 2 লক্ষ হাতে তালি বাজবে সেটা তারা করতে দিবে না, এন্ড দে মেড ইট পসিবল। সো আমি কেন বলছি যে ওই অস্ট্রেলিয়া কখন আসলে ওইরকম অস্ট্রেলিয়া হয়ে উঠলো, যখন তারা বিশ্বকাপটা শুরু করেছিল টানা 3টা পরাজয় রেজিস্টার করার পর, যখন তাদের প্রথম 7 দিনের ট্যালিতে তাদের অবস্থানটা ছিল তলানিতে, সবচেয়ে নিচের দল ছিল এবং তারা সবচেয়ে সেরা হয়ে শেষ করেছে। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া যে সেটব্যাক, যে ডিফিট, এইটা অস্ট্রেলিয়াকে কোন লেভেলে তাতিয়ে তুলেছে, কোন লেভেলে তাদেরকে তাদের সেরাটা দেওয়ার জন্য উইথ প্রফেশনালিজম অন্য একটা লেভেলে নিয়ে যাবে, এটা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে কিংবা অস্ট্রেলিয়া দলটাকে দেখলে চিন্তা করলে বুঝে যাই। সো ইটস গোয়িং টু বি আ মাইটি ফাইট, যেখানটায় বলার সুযোগ নাই যে অস্ট্রেলিয়া মানে প্রথমত 50 রানে হারবে, এই হিসাবটাই করা উচিত না, এটা একটা ফালতু হিসাব। দ্বিতীয় যেটা অস্ট্রেলিয়া হারবে এই কথা বলতেও আমি আসলে নারাজ একেবারে। আমার কাছে কেন যেন মনে হয় আজকে প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখব, এবং দেখার পর মনে হবে যে এবার ওয়ার্ল্ড কাপের একটা অন্যতম সেরা ম্যাচ আমরা দেখব একদমই। এবং তারপর হয়তো ডিসিশনটা আসলে এই গ্রুপে আপনি দেখেন বাংলাদেশ ছাড়া বাকি যে 3টা দল রয়েছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সবাই কিন্তু আসলে মানে সেমিফাইনালের ডিজার্ভিং টিম। ইন্ডিয়া ধরেন চলে গেছে না, এখন বাকি যে 2টা দল আছে অস্ট্রেলিয়া বা আফগানিস্তান, এই 2টা দল এমন একটা সিচুয়েশনে রয়েছে যেই দলই যাবে আপনি বলতে পারবেন না যে আসলে এই দলটা আরেকটা দলের থেকে খারাপ, কিন্তু আপনি এটা বলতে পারবেন যে বাংলাদেশে যাওয়ার আসলে কোনো পসিবিলিটি নাই বা বাংলাদেশে যাওয়া উচিত না, বাংলাদেশ ওই ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে না। আমাদের ক্রিকেটটা আসলে কোথায় পড়ে আছে, আফগানিস্তানের ক্রিকেট গত 5-10 বছরে কোথায় এগিয়েছে আপনি দেখেন। গত ওয়ার্ল্ড কাপেও কিন্তু জায়ান্ট কিলিং মিশনে কিন্তু আফগানিস্তান সফল ছিল, বড় বড় দলগুলোকে তারা ডিফিট করেছিল। ইভেন অস্ট্রেলিয়াকে এবার যেটা তারা হারিয়েছে টি20 ফরম্যাটে, সেখানটাও তারা কিন্তু 91 রানে 7 উইকেট ফেলে দেওয়ার পর গ্ল্যান ম্যাক্সওয়েলের সেই মহাকাব্য ইনিংস, ডাবল 100, ফাইনালি সেই ম্যাচটা জিতেছে। সো আফগানিস্তান কিন্তু তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন ফরম্যাটে ভালো ক্রিকেটটা খেলছে। বাট আমাদের আলোচনা কি যে সাকিব ভাই ধরেন কোথায় গেল, তামিম ভাই আজকে হচ্ছে পানি খাইছে কিন্তু বোতলের মধ্যে পেপসির বিজ্ঞাপন ছিল না, হ্যাঁ, তারপরে হচ্ছে রিয়াদ ভাই নামাজ পড়াইছে। আমরা না এই রিপোর্টসগুলো এইগুলো নিয়ে আমরা অনেক ব্যস্ত, আমাদের সাধারণ মানুষ, আমাদের রিপোর্টার, সবার মধ্যে কনসেন্ট্রেশনটা তো ওখানটায়। দিন শেষে যে পারফর্ম করতে হবে, এই যে সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই আসলে কেন এই ভাই 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 করি, তাই না? সেটা তো আসলে পারফরমেন্সের জন্য, সেই পারফরমেন্সটাকে তারা দিতে পারছে, সেই পারফরমেন্সটাকে আমরা পাচ্ছি, বা সেই পারফরমেন্সটা কেন হচ্ছে না সেটাই কিন্তু আমরা নেই। কার বাচ্চা মিরপুরে মাঠে গিয়ে খেলছে, পড়ে গেল, তারপরে হচ্ছে সে কোলে নিয়ে মাঠ থেকে বের হয়ে যাচ্ছে, এসব নিয়ে আমাদের যত ইন্টারেস্ট সাধারণ মানুষ এবং আমাদের মিডিয়া কর্মীদের, আসল জায়গায় আমাদের ইন্টারেস্ট একেবারেই তাই। আমি একটু স্কোয়াডটা প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশের 15 জন ছিল, সেখান থেকে আমরা অনেক নাম আমরা বারবার বলেছি, আমরা নিজেরা রিশাফল করেছি যে এই আজকে হয়তো এই প্লেয়ার খেলতে পারে বা অন্য কিছু হতে পারে, এবং আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার এগেইনস্টে যেদিন বাংলাদেশ নামলো সেখানে আমাদের একটা ধারণা ছিল কোনো চেঞ্জেস আসবে হয়তো, বা শেখ মাহাদিকে নামানো হলো, যদিও সে আসলে মানে বলটা, হ্যাঁ শেখ মাহাদি বেশ ভালো বল করলো, কারণ তাকে দিয়ে মানে ওপেন করা হয়েছিল বোলিং এ, যদিও ব্যাটে কিছু করতে পারেনি, প্রথম বলে আসলে আউট হয়ে গেলেন। দুজনকে এখনো ট্রাই করানো হয়নি, যেটা নিয়ে আপনি ওই দিনও বলেছিলেন যে একজন অর্থোডক্স স্পিনারকে খেলানো যেতে পারে কিনা, তানভীর যেহেতু রয়েছে, শরীফুলের প্রসঙ্গ নানাভাবে এসছে। সো যেহেতু লাস্ট ম্যাচ, এবং আমার কাছে মনে হয় যে মানে ওই যে সেদিন আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে উই হ্যাভ নাথিং টু লুজ, এবং আজকে বলবো যে আমাদের আসলে কিছু করার নাই। সাথে এটা অ্যাড করেন যে আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ। এক্স্যাক্টলি, আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ। সেখানে কি মনে হয় আজকে মানে আগামীকাল সকালে কোনো একটু রিশাফল হতে পারে কিনা? শুনেন, এখন এই রিশাফল বাংলাদেশ দল, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যেভাবে দল করে, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, যেভাবে 15 মেম্বার্স থেকে 11 মেম্বার্স বানায়, এখানে না অনেক বেশি আসলে যতটুকু বিচার বুদ্ধি খাটানো দরকার তার থেকে আসলে আমার কাছে অনেক সময় মনে হয় যে এরা ফেসবুক দেখে মনে হয় দলটা বানায়। সিরিয়াসলি আমার কাছে মনে হয়। আপনি দেখেন যে ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন খেললো, ওপেন করছে রোহিত শর্মা, বিরাট কোহলি না, হ্যাঁ, ইউ নিড সামওয়ান যিনি হচ্ছে এই রাইট হ্যান্ডারদের এগেনস্টে অ্যাগ্রেসিভ বোলিং করবে, প্রবলেম ক্রিয়েট করবে, তাদেরকে খুব বেশি ওখানটায় স্বস্তি দেবে না।
তাই না, ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে রাখবে। আমি কেন বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে ইনক্লুড করলাম না? তাসকিন আহমেদ লাস্ট ম্যাচে ড্রপ হবার আগে টানা 18টা ইনিংসে উইকেটলেস ছিল না। 18 ইনিংসে টি20 উইকেটলেস ছিলেন না তিনি। একটা ম্যাচেই তিনি একটু খারাপ করেছিলেন, তার আগের ম্যাচটায়, যেখানটায় বাংলাদেশের সবাই খারাপ করেছে। 8-9-10 ওভারের মধ্যে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নিয়েছে। আপনি তাসকিনকে ড্রপ করলেন। আপনি কোন বিবেচনায় মাত্র 2জন পেসার এবং 4জন স্পিনার রিয়াদ সহ খেলিয়ে দিলেন? মানলাম রিয়াদ ভাই যখন ভালো ওভার করলেন, 2 ওভারে 8 রান দিলেন, তখন তাকে আপনি কোন বিবেচনায় কন্টিনিউ করলেন না? এই যে পরিকল্পনাগুলো, আপনি জাকেরকে কি কারণে খেলালেন এবং কি কারণে আপনি থার্ড সিমার খেলালেন না, এই যুক্তিগুলো আপনি পাবেন না। আপনি কি কারণে টস জেতার পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন না, সেই যুক্তির উত্তর আপনি পাবেন না। আফগানিস্তান কেন ওই ম্যাচটা জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে? কারণ তারা টস জেতার পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তারা জানে যে তাদের বোলিং ডিপার্টমেন্ট সেটাই তাদের স্ট্রেংথ। সো ব্যাটিংয়ে তারা যেই রানটাই করুক না কেন, বোলাররা অ্যাটলিস্ট জানতে পারবে যে আমাকে প্রতিপক্ষকে কত রানের মধ্যে আটকাতে হবে। বাংলাদেশের স্ট্রেংথ কি আপনি বলেন? বোলিং। বাংলাদেশ জিতেছে যে 3টা ম্যাচ বোলিং এর জন্য জিতেছে। আপনার স্ট্রেংথ বোলিং, আপনি আপনার বোলারদেরকে কোনো ফিক্সড টার্গেট দিতে পারতেছেন না। আপনি টস জেতার পরে কি করছেন? প্রতিপক্ষকে ব্যাট করতে পারছেন। সো এরকম সিচুয়েশনস গুলো যখন হয় মৌ, ওইখানটায় আপনি আমি যেই প্রেডিকশন করি না কেন, জানেন পৃথিবীতে এটা মিলবে না, কখনো মিলবে না এবং মেলাতে পারবেন না। দুঃখজনক হলো সত্য যে 15 সদস্যের স্কোয়াড, আপনি 6টা ম্যাচ খেলেছেন, সপ্তম ম্যাচ নকিং, আপনার ম্যাচ সংখ্যা 9টাও হইতে পারে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যায় ফাইনালে গিয়ে, যদি। তো এখন আপনি এই 6 ম্যাচ খেলানোর পরেও, আপনি লোয়ার পারফর্মার ক্রিকেটার থাকার পরেও, আপনার এক্সপেক্টেড পারফরমেন্স ক্রিকেটার না দেওয়ার পরেও আপনি 13 জনের মধ্যে ঘুরেছেন। কিন্তু 11 জনের দল নামবে, আপনি গত 6 ম্যাচে আপনি 13 জনের মধ্যে আবদ্ধ ছিলেন। আপনি শরীফুলকে খেলান নাই, আপনি তানভীরকে খেলান নাই। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, ক্রিকেট হিস্ট্রিতে বোলিং ডিপার্টমেন্টকে, স্পিন ডিপার্টমেন্টকে সবসময় নেতৃত্ব দিয়ে এসেছে বাঁহাতি অর্থোডক্স বোলাররা। মেহেদী হাসান মিরাজকে যদি আমি বাদ দেই, মানে যিনি হচ্ছে অফ স্পিনার, তাহলে আমরা যদি অতীত থেকে দেখি, এনামুল হক মনি থেকে শুরু করি, তারপর মোহাম্মদ রফিকের কথা আমরা বলতে পারি, আব্দুর রাজ্জাকের কথা বলতে পারি, সাকিব আল হাসানের কথা বলতে পারি, তাইজুল ইসলামের কথা বলতে পারি, আমি এরকম মেনি নেমস আই ক্যান আটার। সো আপনি বিশ্বকাপ খেলছেন অলমোস্ট একজন বাঁহাতি অর্থোডক্সকে ছাড়া। কেন আমি বলছি? সাকিব আল হাসান তো আছে, আপনি বলবেন যে বাঁহাতি অর্থোডক্স তো আছে। সাকিব আল হাসান তো নট প্রোভাইডিং দ্যাট মাচ পারফরমেন্স। সাকিব তো সেই পারফরমেন্সটা দিতে পারছে না। সাকিবের তো একটা জায়গায় রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। সাকিব কখনো বল করছেন না, কখনো 1 ওভারে বেশি তাকে বল করানো হচ্ছে না। সো ইউ নিড সামওয়ান যে ওই ভেরিয়েশনটা আনবে। আপনি তানভীরকে তাহলে নিয়ে গেছেন কেন? সে তো বাঁহাতি অর্থোডক্স, তাকে আপনি খেলাবেন না। শরীফুলকে আপনি নিয়ে গেছেন কেন? সো এই যে বিষয়গুলো, যে আমরা আসলে একটা ফিক্সড মেনু থেকে বের হতে পারছি না। আপনি যাই খান না কেন, আপনাকে হচ্ছে লেয়ার মুরগি ভুনা করে দিয়ে দিবে, সাথে একটু চাইনিজ সবজি আর একটু ভাত দিয়ে দিবে, 155 টাকা দিয়ে আপনি এটাই খেতে পারবেন। পানি খেতে চাইলে আপনাকে এক্সট্রা 20 টাকা দেওয়া লাগবে। এই যে সেট মেনুর বাইরে আমরা যেতে পারছি না, এটা হচ্ছে খুব দুঃখজনক। আপনাকে ভ্যারিয়েশন আনতে হবে। এক্স্যাক্টলি। আমার এখানে একটা হঠাৎ করে একটা মাথায় বিষয় এলো, ইন্ডিয়ার লেয়ার মুরগিটা এখনো ক্ষুধা পাইনি। ইন্ডিয়ার এগেইনস্টে 4 নম্বরে রিসাদকে নামানো হলো। এটা আসলে কতটুকু কি মানে খুব মানে পাওয়ার হিটের জন্য নামানো হয়েছিল, মানে কেন এটা কি মনে হয়? আপনি দেখেন, পাওয়ার হিটিং এর জন্য যদি নামানো হয়, আপনার সবচেয়ে সুইট টাইমার অফ দ্য বল হচ্ছে তাওহিদ হৃদয় আপনার টিমে। আপনি তাওহিদ হৃদয়ের আগে আপনি রিশাদকে নামাবেন? মানে আপনি যদি সুইট টাইমার খোঁজেন এই মুহূর্তে, একটা সময় বাংলাদেশের সবচেয়ে সুইট টাইমার ছিল সাব্বির রহমান, একটা সময় ছিলেন। আপনার সবচেয়ে সুইট টাইমার ইন দ্য টিম হচ্ছে তাওহিদ হৃদয়। এখন রিশাদ যদি সুইট টাইমিং আগের কয়েকটা ম্যাচে প্রপারলি করতেন, তাহলে আমি ঠিক আছে যে রিশাদকে আমি নামিয়েছি। এখন নেপালের সাথে যদি আপনি ইন্ডিয়া তুলনা করেন, যে নেপালের বিপক্ষে রিশাদ হচ্ছে পরপর 2 বলে 2টা বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরেছে, সেটা ম্যাচের ভাগ্য করে দেওয়ার ক্ষেত্রে একটা রোল প্লে করেছে। সেই চিন্তা যদি আপনি করেন, আপনি যদি সেন্ট ভিনসেন্টের সাথে আপনি অ্যান্টিকে তুলনা করেন, মানে জাসপ্রীত বুমরার সাথে খেলতে গিয়ে, মানে এটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে। এবং এটার কারণে কি হয়েছে জানেন? ড্যামেজটা কোথায় হয়েছে? আমি তখন অন দ্য ওয়েতে ছিলাম। ড্যামেজটা কোথায় হয়েছে? নাজমুল হোসেন শান্ত, তিনি কিন্তু মোটামুটি 150-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন একটা সময়। হ্যাঁ, যখন রিশাদকে আপনি নামালেন এবং রিশাদ ওই সিচুয়েশনের সাথে ইউজ টু না, প্রথম কথা যেটা ছন্দপতন হলো, রিশাদ আউট হয়ে গেলেন। আপনার রিশাদ যত খারাপ ব্যাটারি হোক, দিন শেষে তো আপনার স্কোর বোর্ডে উইকেট সংখ্যা তো বেড়েছে নাকি? 4টার জায়গায় 5টা হয়েছে, 3টার জায়গায় 4টা হয়েছে। আপনার ক্রিজে যিনি ছিলেন তার উপর প্রেশার পড়ছে না? তিনি স্লো হয়েছেন না? নাজমুল শান্ত কিন্তু তার ইনিংসটাকে স্লো করে ফেলেছিলেন। এই যে নাজমুল শান্ত স্লো করে ফেললেন এবং একটা পর্যায়ে গিয়ে আউট হয়ে গেলেন, আমার কাছে মনে হয় পুরোটার জন্য চন্ডিকা হাথুরু সিংহে মোস্টলি রেসপন্সিবল। আপনি একটা খেলার মধ্যে ফ্লোতে আছে বাংলাদেশ, আপনি আজকের খেলাটা দেখেন না। আজকে ওয়েস্ট ইন্ডিজ যখন খেলছিল আপনার এর বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই পার্টিকুলার ম্যাচটাতে কিন্তু প্রথম 2 ওভারেই তারা 2 উইকেট হারিয়েছে না? প্রথম 2 ওভারে 2 উইকেট হারানোর পর কিন্তু থার্ড উইকেটে তারা আবার চার্জ করেছে, 81 রানে পার্টনারশিপ করেছে। তারা কিন্তু এমন কোনো কিছু ট্রাই করেনি যে আন্দ্রে রাসেলকে আমি উপরে দিয়ে দিলাম।
সেটা কিন্তু তারা করে নাই, একদমই না। সো আন্দ্রে রাসেলের মতো একজন ক্রিকেটারকে যখন ওয়েস্ট ইন্ডিজ ওই প্ল্যান করে না, আমি রিশাদ হোসেনকে যখন নামিয়ে দিই ইন্ডিয়ার বিপক্ষে, এর থেকে হাস্যকর পরিকল্পনা একদম। মানে আজকে আমি হোপের অবস্থা দেখে খুবই মানে দুঃখ পেলাম যে আসলে প্রতিদিন হোপ আমাদেরকে আশা দেখাবে না। একদমই একদম, মানে কিভাবে আজকে সম্ভব আপনি একবার ভাবুন। সো এবং মানে পুরাণের কথাও বলতে হয়, সো এটা আসলে সব দিন যে সবাই জ্বলে উঠবে এমনটা না। একটু আমি হেড টু হেড দেখে নিব, যেটা দেখছি টি-20 ওয়ার্ল্ড কাপে একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান, এবং সেখানে কিন্তু বাংলাদেশ জয় পেয়েছে, আফগানিস্তান জয় পায়নি। অন্যদিকে টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপের বাইরে গিয়েও 11 বার মুখোমুখি হয়েছে, বাংলাদেশ 5 বার জয়লাভ করেছে এবং আফগানিস্তান 6 বার জয়লাভ করেছে। আজকে যেটা প্রবাবল 11 দেখতে পাচ্ছি এখানে, যেটা আছে আমার কাছে, তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ, তাসকিন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। জি, চারজন পেসার আপনি দেখছেন। এবং আফগানিস্তানের কথা যদি বলি, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান, মোহাম্মদ নবী, গুলবাদিন আসলে গুলবাদিন খুব ভালো করছে, এটা বলতেই হবে। এবং করুণারত্নে নূর আহমদ, নবীনুল হক, ফজল হক ফারুকি। এবং নবীনুল হক লাস্ট ম্যাচে যে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। এবং অনেকটা ট্র্যাপ করেই হচ্ছে তিনি যেভাবে ট্রাভিস হেডকে ফিরিয়েছেন, মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট দুজন ব্যাটার। আমরা কিন্তু সেই জায়গাটা পিছায়। আপনি দেখেন আজকেও যদি আপনি খেয়াল করেন যে আজকে যখন ব্যাট করছিল আপনার সাউথ আফ্রিকা, ডিকককে আউট করার জন্য পার্টিকুলারলি আন্দ্রে রাসেল যখন সেকেন্ড ওভারে বল করতে আসলেন, তার প্রথম ওভার তিনি টার্গেটেড একটা আপনার শর্ট পিচ বল করলেন এবং ওটাকেই পুল করতে গিয়ে মিস টাইমিং হলো এবং কুইন্টন ডিকক আউট হয়ে গেলেন। মানে আপনাকে কিন্তু এই প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে হবে। বাংলাদেশের এগেনস্টে আপনি দেখবেন যে অনেকেই প্রপার প্ল্যান এক্সিকিউট করে। লিটন কুমার দাস ভেতরে আসা বলে খেলতে পারে না, রাউন্ড দ্য উইকেটে গিয়ে স্পিনার সেভাবেই বল করে, নাজমুল হোসেন শান্ত যে বল খেলতে পারে না সেভাবেই প্ল্যান করে। বাট আমরা কি করছি? আমরা শুধু বাহাবা দিচ্ছি যে আজকে রিশাদ জিতিয়ে দিয়েছে, আজকে মুস্তাফিজ এতগুলো ডট দিয়েছে, আজকে কি বলে আপনার তানজিম সাকিব হচ্ছে জ্বলে উঠছে। কিন্তু আসলে আমরা করছিটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে কোটি কোটি টাকা ইনভেস্ট করে, সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করা হচ্ছে কোচিং স্টাফের পেছনে। হেড কোচের এই মুহূর্তে আপনি জানেন যে 117 টাকা হচ্ছে আপনার ডলারের দাম বেড়ে গেছে, তাই না? তো এই হেড কোচের স্যালারি এখন 117 টাকা হওয়ার পরে, এবং উনি যদি ডলারে এই মানে বেতনটা নেওয়ার পরে গুলশান মার্কেটে এটা বিক্রি করে, ডলারের যে দোকানগুলো আছে সেখানে 125-এ বিক্রি করতে পারবেন। তার মানে তার স্যালারি মোটামুটি 45-এর কাছাকাছি, 45 লক্ষের কাছাকাছি আমি যেটা বলছি, এবং পার ডে সেটা হচ্ছে 1.5 লাখ। তো বাংলাদেশ দলের ব্যাটিংয়ে যখন এই অবস্থা হয়, তখন এই লোকগুলোকে যে এত টাকা দিয়ে ক্রিকেট বোর্ড পালছে এখানটা, এদের কাজটা কি? আমি মানলাম যে বাংলাদেশের লিটন কুমার দাস তার ব্যাটিং হয় না, সৌম্য সরকারের ব্যাটিং হয় না, আমি ধরে নিলাম এরা পারে না ভাই, এদের কোনো কিছুই হয় না। তাহলে উনার কাজটা কি? এই লোকগুলোকে যে রাখা হয়েছে ওর কাজটা কি? ওর কাছে কি খেলা দেখা, ডাগআউটে বসে থাকা, 5 স্টার হোটেলে থাকা? কিছুই না। আমার আসলে এটা নিয়ে কিছু বলার নেই। আমি যদি একটু আফগানদের প্রসঙ্গে আবার আসি, লাস্ট ম্যাচে যে দুর্দান্তভাবে জ্বলে উঠেছে এবং রহমানুল্লাহ গুরবাজ একই সাথে ইব্রাহিম জাদরান এবং টপ অর্ডার এত ভালো পারফর্ম করেছে, আমার কেন যেন মনে হয় যে এই দুজনই এগিয়ে নিয়ে যাবে, হয়তো করিম জানাত কিংবা গুলবাদিনকে তেমন কিছু আর করতে হবে না। কি মনে? ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যে আফগানিস্তান দে নো देयर স্ট্রেংথ। আপনি যদি খেয়াল করে দেখেন যে তাদের টপ অর্ডারই কিন্তু ভরসা, মিডল অর্ডার ভঙ্গুর, লোয়ার মিডল নাই বললেই চলে। তাদের যে রানস এবং তাদের যে উইন সেগুলো হচ্ছে টপ অর্ডার একটা স্টার্ট শুরু করে দেয়, এবং তাদের বোলিং লাইন আপ। আপনি লাস্ট ম্যাচটা আপনি দেখেন যে একটা সময় কিন্তু তাদের প্রতি আপনার বিরক্তিও তৈরি হতে পারতো যে আসলে দুজন ব্যাটসম্যান ব্যাট করছে, হ্যাঁ তারা দুজন অপরাজিত, প্রায় 13-14 ওভার পর্যন্ত তারা খেলে দিল, 115 রানের কাছাকাছি একটা পার্টনারশিপ করলো, এটা তো আরো বেশি হইতে পারতো, তারা কেন অ্যাটাকিং হচ্ছে না? তারা কিন্তু জানে যে তারা আউট হয়ে গেলে পরের অবস্থা খারাপ হবে, এবং সেটা হয়েছেও। 146-এ হচ্ছে তারা খুব বেশি রান তারা করেও নি, পরে অ্যাড করতে পারেনি, কিন্তু পরে 5 ওভারে আপনার মানে অনেকটা রানাবল হয়েছে। সো তারা জানে তাদের স্ট্রেংথের অবস্থা কি, তারা জানে তাদের কোন কাজটা করতে হবে, কোথায় গিয়ে কোন রোলটা প্লে করতে হবে, বোলারদের জন্য টার্গেটটা কোথায় নিয়ে যেতে হবে। আমাদের না ওই জায়গাটায় সমস্যা মৌ। আমরা শুধু জানি আমাদের বোলাররা সবকিছু করে দেবে, কিন্তু আমাদের বোলাররা সবকিছু করে দেওয়ার জন্য তাকে যে ফিক্স টার্গেটটা দিতে হবে, এই প্রোগ্রামটা কত মিনিটের হবে সেটা কিন্তু আপনাকে প্রোডিউসার আগেই বলে দিয়েছে, এতক্ষণের মধ্যে শেষ করতে হবে। সো আপনি এখানটায় বসেছেন, আপনি টক ব্যাগে কোনো কিছু শুনছেন না, আপনি জানেন না যে এখানে কতক্ষণ কথা বলতে হবে, আমি জানি না কতক্ষণ কথা বলতে হবে। এটা তো ভাই মানে আনলিমিটেড টাইম নিয়ে চলতে পারে না, এটা তো মহাবিশ্ব না, প্রসারিত হইতেই আছে, তাই না? সো বাংলাদেশের ক্রিকেটাররা অনেক ক্ষেত্রে তাদের রোলটাই প্রপারলি জানে না, হয়তো জানে। এবং ট্রাস্ট মি, যখন আমি 146 দেখলাম, আমার ধারণা শুধু আমার না, আমার মনে হয় আমার মতো আপনি বা অন্যরাও ভেবেছে যে অস্ট্রেলিয়া ম্যাচটা উইন করবে। এত কম স্কোর, এত লো স্কোরিং ম্যাচ, সেখানে এত আগে অস্ট্রেলিয়াকে এবং একটা সময় গ্ল্যান ম্যাক্সওয়েল কিন্তু আপনার জিতাই দিচ্ছিল, অনেকটা মনে হচ্ছিল যে সেই দিকে যখন মানে হাফ সেঞ্চুরি করে ফেললো, আমার মনে হচ্ছিল যে আবারও হয়তো মানে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের মতো একটা ঘটনা ঘটাতে যাচ্ছে ম্যাক্সওয়েল, বাট সেটা ঘটাতে দেয়নি, তাকে দেওয়া হয়নি। জানেন যে এই আপনার যেটা মনে হয়েছে সেটা আমারও মনে হয়েছে, এবং বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাথুরু সিং এর ওইটাই মনে হইতো যদি বাংলাদেশ আফগানিস্তানের জায়গায় খেলতো, যে হয়তো অস্ট্রেলিয়া জিতেই যাচ্ছে।
এবং তিনি এটাতে সন্তুষ্ট থাকতেন। কেন জানেন? কারণ বাংলাদেশ সুপার 8-এ উঠেছে, এরপরে যা পাবো তাই বোনাস, কম্পিটিশন করছি এটা বোনাস, জিততে যে হবে সেই চিন্তা নেই। আফগানিস্তান না আসলে ওইটার বাইরে গিয়ে চিন্তা করেছে। আপনি চিন্তা করেন, যদিও ব্যাপারটা অনেক বিতর্কিত, ডিবেটেবল, রশিদ খান বলেছে কি যে বিশ্বকাপে তো তোমরা আমাদের সাথে ঠিকই খেলো, তাহলে আমাদের সাথে তোমরা বাইলেটারাল সিরিজগুলো খেলো না কেন? অস্ট্রেলিয়া আফগানিস্তানে নারী অধিকার ইস্যুতে বাইলেটারাল সিরিজ হচ্ছে খেলতে চায়নি বা খেলেনি, তারা হচ্ছে সেগুলোকে বাতিল করেছে, তাই তো? রশিদ খান বলেছে তোমার যদি এতই নারী অধিকার ইস্যুতে, আমি কিন্তু কারোর পক্ষে বিপক্ষে বলছি না, রশিদ খান যেটা বলেছে সেই আলোচনাটা করছি, এতই যদি তোমার যদি ঝামেলা থাকে তাহলে তুমি ওয়ার্ল্ড কাপের ম্যাচেস গুলো খেলো কেন? ওগুলো তো ওয়াক ওভার দিতে পারো, সেটা তো দাও না। তো আপনি চিন্তা করেন রশিদ খানের এই যে স্টেটমেন্টটা, এটা কিন্তু একটা ব্যাপারকে ইন্ডিকেট করে। সেটা কি জানেন? যে তারা মুখিয়েছিল অস্ট্রেলিয়াকে এই কথাটা শোনাবে, হারিয়ে এই কথাটা শোনাবে। আমাদের মধ্যে সেই ব্যাপারটা কি কাজ করে? দিল্লি ঢাকা সম্পর্ক উন্নয়নে চান্ডিকা হাতুরু সিং মনে হচ্ছে যে একটা রাষ্ট্রদূতের ভূমিকা চলে গেছে। মানে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। একদম। আমি এবার আজকের দিনের ম্যাচে চলে আসি। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, যেটা আমরা বলছিলাম যে খুবই মানে এখানে আসলে ব্যাটিং ভার্সেস ব্যাটিং বলি বা বোলিং ভার্সেস বোলিং বলি, দুইটাই দুর্দান্ত, তুখর, এখানে আলাদা করে কিছু বলার নেই। তারপরেও আপনার কাছে আজকে কি মনে হচ্ছে শক্তিমত্তার দিক দিয়ে, যেই মাঠে খেলা সেই মাঠে আসলে টসে জিতে আগে কি নেওয়া উচিত? আমার কাছে মনে হয় কি মৌ, যে এই ম্যাচে আসলে সবচেয়ে বড় রোল প্লে করবে দুই দলের টপ অর্ডার আসলে কি করে। এবং আপনি দেখবেন ইন্ডিয়ার টপ অর্ডার বলতে আমরা যেটা বুঝি, অথবা ওপেনিং পেয়ার যেটা বুঝি, একদম রোহিত শর্মা যেটা আপনি বললেন ডেফিনেটলি, এবং বিরাট কোহলি, এবারে ওয়ার্ল্ড কাপে কিন্তু এখন পর্যন্ত তারা নিজেদের ছায়া হয়ে আছে। সো বড় প্লেয়াররা আসলে বিগ ম্যাচেই খেলে দেয়। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই দুইয়ের একজন আজকে মানে হ্যাঁ, এটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে। এবং আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার কাছে তো এই ম্যাচটা আসলে মানে ডু অর ডাই ম্যাচ, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু তেমনটা না। সো সেটা হ্যাঁ, কারণ তারা রিল্যাক্স আসলে আজকে খেলবে। বাট অস্ট্রেলিয়ার মানে টিমদের বা অস্ট্রেলিয়ার যে টিমের সবাই আছে তাদের আসলে কি করা উচিত? অস্ট্রেলিয়া টিমের সবচেয়ে বড় ব্যাপার কি, ওরা জেনে গেছে ওদের কি করা উচিত। মানে এই ম্যাচের আগে ওরা পরিকল্পনা করেনি, ওরাও যখন আফগানিস্তানের বিপক্ষে হেরে গেছে তখনই তারা বুঝে গেছে যে তারা আসলে পরে ম্যাচে কি করা উচিত। আরেকটা ব্যাপার, আমি আমার সাথে একটু দ্বিমত পোষণ করবো, ইন্ডিয়া খুব একটা রিল্যাক্সে নেই। কেন দেখুন, কারণ হচ্ছে অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার সঙ্গী হয়ে সেমিফাইনালসে যায়, মুখোমুখি হবে, তারা মুখোমুখি হওয়ার একটা চান্স আছে। কারণ আইসিসির যে এবারের বাইলস সেখানটায় উল্লেখ করাই আছে যে ইন্ডিয়া পার্টিকুলারলি, এর আগে আপনার সাথে শোতে আমি বলেছিলাম, গায়ানায় যে সেকেন্ড সেমিফাইনাল সেটাতেই খেলবে। এখন এটা হিসাব মিলাতে গিয়ে এমনও হতে পারে যে অস্ট্রেলিয়া ইন্ডিয়া মুখোমুখি হইতেছে, এরকম হওয়ার চান্স আছে। এটা না হবে না, হয়তো ওই গ্রুপের টপ টিমের সাথে ইন্ডিয়া হয়তো মুখোমুখি হবে, অস্ট্রেলিয়া ইন্ডিয়া মুখোমুখি হবে না, ভুল বলছিলাম। কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়া নিশ্চয়ই বা ইন্ডিয়া নিশ্চয়ই একে অপরের সাথে দেখা করতে চাইবে না, বরং এখান থেকে যদি অস্ট্রেলিয়াকে টাটা গুড বাই করে দেওয়া যায় তাহলে ইন্ডিয়ার জন্য খুব ভালো হবে ব্যাপারটা। এবং তারা কত বছর বৈশ্বিক ট্রফি জেতে না। সো ইন্ডিয়া চাইবে অন্তত অস্ট্রেলিয়াকে নিয়ে পরের রাউন্ডে না যেতে। তারা চাইবে যে এত দূর আসছে, ঠিক আছে বাবা তোরা খেলছিস ভালো কথা, আমরা একটু রিল্যাক্সে থাকি, ওয়ানডে বিশ্বকাপটা নিয়ে নিয়েছিস, কোনো দরকার নেই, এখন চলে যা। এবং অস্ট্রেলিয়ানরাই কিন্তু দাপট দেখাচ্ছে। আইপিএল আপনি দেখেন, প্যাট কামিন্সের পারফরমেন্স আপনি দেখেন, তার দলকে চ্যাম্পিয়নশিপের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার রোল দেখেন। আপনি যদি খেয়াল করেন আপনার হচ্ছে মিচেল স্টার্কের পারফরমেন্স শেষের দিকে গিয়ে একদম পুরোপুরি সবকিছু চেঞ্জ করে দিল, তাই না? সো আমার কাছে যেটা মনে হয় যে আজকের এই ম্যাচটা হবে অনেকটা আইপিএল এর শ্যাডো ভার্সন, যেখানটায় আসলে মানে অস্ট্রেলিয়া টিম বলেন আর ইন্ডিয়া টিম বলেন, আইপিএল এর সেরা পারফর্মাররা তাদের নিয়ে আসলে টিমগুলোকে কনসিস্ট করা হয়েছে, এবং সেটাতে দেখা যাবে যে আসলে আইপিএল কতটুকু ইম্প্যাক্ট রাখলো এই দুই দলের লড়াই। না, আইপিএল ডেফিনেটলি ইম্প্যাক্ট রাখবে, কারণ আইপিএলটা শেষ করে তারা ওয়ার্ল্ড কাপে এসেছে। একদমই। এবং প্যাট কামিন্সের কথা বলতে হচ্ছে, তখন তিনি মানে এখন তো তিনি ক্যাপ্টেন নেই এই দলের, এবং সেই জায়গা থেকেও কিন্তু তিনি দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন আমাদেরকে, যেটা আইপিএলও তিনি খুব ভালো করেছেন। মানে সবচেয়ে বড় ব্যাপার কি যে আপনার মধ্যে ওইটা থাকতে হবে যে আপনি আসলে কোন জায়গায় কি করতে চান। আপনি যদি আপনার গোলটা সেট করতে পারেন, লিটন কুমার দাস আপনি দেখেন যে একটা 6 মারলো, 6 মারার পরে সার্কেলের মধ্যে কিন্তু খেলা হচ্ছে, 6 ওভারে খেলাই হচ্ছে, তাই না? সার্কেলের বাইরে ধরেন একজন ফিল্ডার বলটা হিট করলো, ঠিক ওই ফিল্ডারটা যেখানটা আছে ওখানটাই, মানে এত দারুণ সুযোগ যে আপনি জানেন যে এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, এর বাইরে ডাইন পাশে একজন ক্রিকেটার রয়েছে, আপনি যদি তুলে মারেন, আপনি পৃথিবীর সব জায়গায় মারবেন, ওই ডান পাশে ছাড়া ওখানটায় আমি মারলাম। সো আপনি যখন আপনার রোলটা জানবেন না, কনফিউজ থাকবেন, তখন কিন্তু আপনি পারফর্ম করতে পারবেন না। অস্ট্রেলীয় ক্রিকেটাররা তারা তাদের রোলটা জানে, হোয়াট দে নিড টু ডু, what they have to do, so ওই জায়গাটা ইম্পর্টেন্ট। একদমই। আমি একটু এবার রিসেন্ট ফর্মটা দেখে নিব টি20তে। বাংলাদেশের কথা যদি বলি, ইন্ডিয়ার কাছে হেরেছে 50 রানে, অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে 28 রানে, এবং নেপালের কাছে জয়লাভ করেছিল 21 রানে। আফগানিস্তানের দিকে তাকালে তাদের লাস্ট ম্যাচ খুব দুর্দান্তভাবে তারা 21 রানে জিতেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, অন্যদিকে ইন্ডিয়ার কাছে হেরেছে 47 রানে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে 104 রানে।
ওইটা একটা বড় একটা মানে হ্যাঁ ওইটা আসলে খুব দুঃখজনক ছিল। ওই পরাজয়ের পরেই কিন্তু তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। এই ঘুরে দাঁড়ানোটা বোধহয় আমাদের টিমের একটা ল্যাকিংস, যে তারা আসলে আরো ব্যাকফুটে চলে যেতে বোধহয় আমাদের জাতিগতভাবে কিনা জানি না। আমাদের টিম তো অ্যাচিভ করেছে, মানে আফগানিস্তান লক্ষ্য সেট করেছে তারা সেমিফাইনাল ফাইনালে খেলবে, আর আমরা লক্ষ্য সেট করেছি আমরা বোনাস কিছু পাইলে পাবো। মানে এটা অনেকটা ঈদ সালামির মতো, যেহেতু কুরবানি ঈদ শেষ হয়েছে বুঝছেন, কেউ কিছু সালামি টালামি দিলে আপনি কি আজকে আমাকে সালামি দিয়ে যাবেন বাই দ্য ওয়ে। এবার প্লেয়ার টু ওয়াচ দেখে নিব। মুস্তাফিজুর রহমানের কথা এখানে বলা হয়েছে লাস্ট 3 টি20 তে তিনি উইকেট নিয়েছেন 3টি, এভারেজ হচ্ছে 26, ইকোনমি 7.8। অন্যদিকে আফগানিস্তানের রশিদ খান লাস্ট 3 টি20 তে উইকেট নিয়েছেন 4টি, এভারেজ হচ্ছে 23.5 এবং ইকোনমি 7.8। আজকের ম্যাচে আমার কাছে মনে হয় যে আজকে বললে ভুল হবে, এটা হচ্ছে ভোরবেলা হবে। এই ম্যাচে আমার কাছে মনে হয় যে আপনার মুস্তাফিজ টাইপের বোলাররা খুব বেশি ক্রুশিয়াল হবে। উইকেটটা তো আমার আসলে চোখের সামনে দেখা, সেন্ট ভিনসেন্টের উইকেট, আর্নাস ভাইয়ের উইকেট, পেসাররা একটা অ্যাডভান্টেজ পাবে। হ্যাঁ পেসাররা অ্যাডভান্টেজ পাবে। পেসারদেরকে খুব টেকনিক্যাল বল করতে হবে, মানে পেসাররা খুব জোরে বল করলে হবে না ওখানটায়, মানে পেসারদের বল করতে হবে, বল মানে পেস বল হবে ঠিকই কিন্তু বলটা স্লো যাবে। আগের ম্যাচে যদি দেখেন বাংলাদেশ যেই ম্যাচে নেপালকে ডিফিট করেছিল সেখানটায় হচ্ছে টানা 4 ওভার স্পেল ছিল তানজিম সাকিবের, তিনি 4টা উইকেট নিয়েছিলেন। মুস্তাফিজ হি ওয়াজ সাকসেসফুল টু টেক 3 উইকেটস, সাকিব আল হাসান 2টা নিয়েছিলেন। সো সাকিব আল হাসানের উইকেটগুলো খুব একটা গুরুত্ব রাখে না, কারণ শেষের দিকের উইকেট, কিন্তু শুরুতেই ড্যামেজটা করেছিলেন কিন্তু তানজিম সাকিব, এরপরে মুস্তাফিজ সেই লিগে সেটাকে ক্যারি করেছিলেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই এক্সপেরিয়েন্সটা কাজে লাগবে ডেফিনেটলি। আবার একই সাথে আফগানিস্তানের যদি বোলিং অ্যাটাক দেখি, একটা বড় সময় ধরে ফজল হক ফারুকী তিনি কিন্তু লিডার বোর্ডে তার অবস্থানটা ধরে রেখেছেন। আবার ব্যাটিং এ যদি দেখি রহমানুল্লাহ গুরবাজ তিনিও সেই অবস্থানটা ধরে রেখেছেন। বাংলাদেশের কিন্তু ওভাবে কেউ আসলে একদম টপ চার্টে টপে নেই। সো এটাও আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা দুর্বলতার জায়গা। ওদের অন্তত টপ বোলারকে টপ ব্যাটারকে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন, বাট বাংলাদেশের ক্ষেত্রে আসলে টপকে, বাংলাদেশের ওই টপকে আপনি যদি মার্ক করতে যান তাহলে আপনার কাছে যে চিত্রগুলো আসবে সবাই ফ্লপ। টপ অর্ডারে আপনার কোনো রানস হচ্ছে না, নাজমুল শান্ত কিছুটা রান করার চেষ্টা করছে কিন্তু হেল্প তো লাগবে কোনো একটা পার্ট থেকে, সেটা পাচ্ছে না। এবং মিডলে গিয়ে সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক না, যেটা আমরা এক্সপেক্ট করি ফ্রম ব্যাটিং। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান তারা আপ টু দ্য মার্ক না। আজকে কি মনে করেন রিসাত ভাই যে 4 জন পেসার নিয়ে বাংলাদেশ খেলতে পারে? 4 জন পেসার নিয়ে খেলতে পারে এই অর্থে যে বাংলাদেশ দল যেহেতু শরীফুলকে সুযোগ দেয় নাই, একটা পাবলিক ডিমান্ড আছে, বাংলাদেশের প্রবাবল লাস্ট ম্যাচ। সো এই যে ধরেন একটা বিতর্ক হইতেছে শরীফুল কেন নিচ্ছে না, আগের ম্যাচে শরীফুল কেন ছিলেন না ভারতের ডানহাতি ব্যাটিং লাইন আপের এগেইনস্টে, হ্যাঁ, এবং বিরাট কোহলিরা ম্যাক্সিমাম তাদের হচ্ছে 5 জন ব্যাটারি হচ্ছে ডানহাতি। সো ওই বিতর্কগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে ধরেন শরীফুলকে নামিয়ে দিতে পারে বাংলাদেশ দলের, বাংলাদেশ ম্যানেজমেন্টের। ইনফ্যাক্ট এখানে তো আসলে ক্রিকেট বোর্ড এগুলো ঠিক করে দেয় না, একটা ম্যানেজমেন্ট পাঠানো হয়েছে সেখানটায়। তাদের টার্গেটটাই হচ্ছে এই যে ধরেন আপনি আমি ফেসবুকে কি লিখলাম এটা যেন হচ্ছে আর এরপরে লিখতে না পারি, এটা এনশিওর করা, বিশ্বাস করেন আর নাই করেন, এটাই হচ্ছে টার্গেট। সো এই টার্গেট নিয়ে আসলে বাংলাদেশ দল যদি নামে, সেটা আমার কাছে মনে হয় যে কতটুকু ফ্রুটফুল হবে জানি না। আপনার যদি বিশ্বাসটা না থাকে, আগের ম্যাচেও আমরা দেখেছি যে বাংলাদেশও সম্মানজনক পরাজয়ের লক্ষ্যে ব্যাট করছিল। সো এই বিশ্বাসটা যদি না থাকে আপনি জিতবেন কি করে? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন। একটা যে আবারও সে একই কথা বলতে হবে, একই কথা বলতে বলতে আমিও ক্লান্ত, যে একটা ভালো ম্যাচ দেখার অপেক্ষায়। শেষ করছি আজকের মতো দর্শক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দর্শক। বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন এবং অবশ্যই দুটো ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব টিভিএস ম্যাচ অ্যানাটমি থেকে। এবং আপনারা দেখছিলেন যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি।